সবাইকে স্বাগত জানিয়ে এখন আমরা শুরু করছি আমাদের ফিনান্স এন্ড ব্যাংকিং ক্লাস। আশা করছি সবাই ভালো আছো। আমরা আজকে পড়বো অধ্যায় 8। আমাদের আজকে আমরা যে অধ্যায়টি পড়বো সেটা হচ্ছে আমাদের একটি ব্যাংকিং পোর্শন। আমাদের ফিনান্স এন্ড ব্যাংকিং এর মধ্যে আজকে আমরা ব্যাংকিং এর একটি অধ্যায় আমরা শুরু করছি নতুন করে। সেটা হচ্ছে অধ্যায় 8, মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং। আজকে আমরা এই অধ্যায়টি সম্পর্কে রিলেটেড একটি স্ক্রিন আমি শেয়ার করছি, স্লাইড আমি শেয়ার করছি। দেখতে পাচ্ছ? স্লাইড দেখা যায়? দেখা যাচ্ছে? একটু রেসপন্স করো আমাকে, স্লাইড দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে শুরু করছি আমাদের ফিনান্স এন্ড ব্যাংকিং ক্লাস। আজকে আমরা যে অধ্যায়টি পড়বো বলেছি, হ্যাঁ, আজকে আমরা যে অধ্যায়টি পড়বো বলেছি সেটা হচ্ছে অধ্যায় 8, মুদ্রা, ব্যাংক ও ব্যাংকিং। তাহলে আজকে আমরা যে টপিক গুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে আমাদের অধ্যায়ে, সেই টপিক গুলো হচ্ছে মুদ্রা এবং তার ইতিহাস নিয়ে আলোচনা করব, মুদ্রা সম্পর্কে আলোচনা করব এবং মুদ্রার সাথে ব্যাংকের কি সম্পর্ক রয়েছে এই সেই সম্পর্কে আমরা আলোচনা করব। আসলে মুদ্রার ইতিহাস অনেক প্রাচীন, ঠিক আছে? মুদ্রার ইতিহাস অনেক প্রাচীন। পৃথিবীতে মুদ্রা প্রচলনের ফলে অর্থনীতির যে নানা সমস্যা গুলো ছিল সেগুলো প্রায় প্রত্যেকটিরই সমস্যার সমাধানের মাধ্যমে সৃষ্টি হয়েছে ব্যাংক ব্যবস্থা। আর এই জন্যই আমাদেরকে জানতে হবে মুদ্রার সম্পর্কে, তার ইতিহাস সম্পর্কে এবং মুদ্রার সাথে ব্যাংকের কি রিলেশন আছে সেই সম্পর্কে। প্রথমে আমরা একটু দেখি মুদ্রা এবং তার ইতিহাস। হয়েছে সেই বিবর্তনে মানুষের প্রয়োজন, কর্মকাণ্ড এবং সামাজিক বন্ধনের পরিধি প্রসার লাভ করতে থাকে। তার মানে কি, মানুষের সৃষ্টির সাথে সাথে সভ্যতার বিবর্তনের সাথে আমাদের যে সামাজিক বন্ধনের যে পরিধি সেটারও আস্তে আস্তে কি হতে থাকে, তার প্রসার লাভ করতে থাকে। মানুষের এক সময় মানুষের চাহিদাটা ছিল খুব সীমিত এবং মানে জাস্ট তাদের সীমিত চাহিদার কারণে তারা করতো কি, জাস্ট দ্রব্যের বিনিময়ে করতো। তো দ্রব্যের বিনিময়ে দ্রব্য, এই প্রথাটি বিনিময় প্রথা বা বার্টার সিস্টেম হিসেবে পরিচিত। ঠিক আছে? দ্রব্যের বিনিময়ে দ্রব্য, এই প্রথাটি বিনিময় প্রথা বা বার্টার সিস্টেম হিসেবে পরিচিত। তাহলে এখানে তোমাদের একটা ইম্পর্টেন্ট টপিক আছে, সেটা হচ্ছে বার্টার সিস্টেম বলতে আমরা কি বুঝি। এটা একটু সবাই মার্ক করে রাখবে যে বার্টার সিস্টেম বা বিনিময় প্রথা বলতে আমরা কি বুঝি। আসলে কিছুই না, খুব সহজ একটি টপিক, সেটা হচ্ছে দ্রব্যের বিনিময়ে দ্রব্য। তার মানে কি, এক সময় মানুষের যখন প্রয়োজনটা খুব ছোট ছিল, খুব সীমিত ছিল, তখন তারা নিজের চাহিদাটা নির্বাহ করতো কিভাবে, নিজের দ্রব্য আরেকজনের সাথে বিনিময় করে। ধরো তুমি এক ধরনের দ্রব্য তুমি উৎপাদন করতে পারো, তোমার কাছে এক ধরনের দ্রব্য ছিল, আমার কাছে এক ধরনের দ্রব্য ছিল, তোমার দ্রব্যটা আমার প্রয়োজন, আবার আমার দ্রব্যটা তোমার প্রয়োজন, তখন একজনের দ্রব্য আরেকজনের বিনিময় করে আমরা কি করতাম, দ্রব্যের বিনিময়ে দ্রব্য আমরা বিনিময় করে এই চাহিদাটা আমরা নির্বাহ করতাম। তো এই দ্রব্যের বিনিময় দ্রব্য, এই প্রথাটাকে বলা হচ্ছে বার্টার সিস্টেম বা বিনিময় প্রথা। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তোমাদের এমসিকিউ জ্ঞানমূলক দুটো ধরনের কোয়েশ্চেনের জন্য এটা কিন্তু লাগবে। সুতরাং এটা সবসময় মনে রাখবে, এটা আমাদের আরো দুই এক জায়গায় পড়তে হতে পারে, ঠিক আছে, ফিনান্সের এই পার্টগুলোতে। সুতরাং এটা অবশ্যই মনে রাখবে, বার্টার সিস্টেম বা বিনিময় প্রথা, বিনিময় প্রথা। আচ্ছা, এরপর দেখো আস্তে আস্তে যখন মানুষের বার্টার সিস্টেম চালু হয়েছিল এই প্রথাটি, তখন মানুষের পর্যায়ক্রমে মানুষের আস্তে আস্তে কি হয় জানো, জিনিসের চাহিদাটা দিন দিন আরো বেশি বেড়ে যায়। তারপরে আস্তে আস্তে মানুষের যে যখন মানুষের চাহিদাটা বেড়ে যায়, তখন মানুষ গ্রাম থেকে মানে গ্রাম এড়িয়ে ফেললো, কারণ তাদের পরিবার বাড়ছে, তাদের খাওয়ার চাহিদা বাড়ছে, তাদের অনেক ধরনের ডিমান্ড তাদের সৃষ্টি হচ্ছে, তখন তারা অবশ্যই গ্রাম থেকে গ্রাম, আস্তে আস্তে শহর, এভাবে করে তারা বৃদ্ধি করে ফেললো। তারপরে বিনিময়ের এই মাধ্যম ছাড়াও তারা আস্তে আস্তে কিভাবে সঞ্চয় করা যায়, ঠিক আছে, কিভাবে সঞ্চয় করা যায়, কিভাবে মূল্যের পরিমাপও করা যায়, কতটুকু পরিমাণ হতে পারে, মানে এটা কি মূল্যবান হতে পারে, এভাবে মানুষের মাঝে আস্তে আস্তে সেই চলছে, আস্তে আস্তে মানুষের মধ্যে সেটা চলে আসে। এভাবে আস্তে আস্তে তোমার মুদ্রার প্রচলনটাও আসলে সৃষ্টি হয়। এখানে একটু দেখো, এই স্লাইডে তোমরা দেখতে পাচ্ছ যে আগের দিনের মানুষরা নর্মালি মুদ্রা হিসেবে, ঠিক আছে, যখন আস্তে আস্তে মানুষের এই দ্রব্যের বিনিময়ে দ্রব্যটার চলে যাওয়ার পর যে পরবর্তীতে আসে যে কি তারা মানে কিসের বিনিময়ে তারা দ্রব্যগুলো বিনিময় করতো, সেই মুদ্রাগুলো দেখো এখানে কিছুটা দেখানো হয়েছে। একসময় ঝিনুক,
হ্যাঁ পাথর, কড়ি, ঠিক আছে, তারপর হাঙরের দাঁত, হাতির দাঁত, তারপর পোড়ামাটি, তামা, রূপা, এবং সেই সময় একসময় সোনার ব্যবহারও তারা মুদ্রা হিসেবে ব্যবহার করতো। তো এগুলো ছিল তোমার পরিমাপক, মূল্যের পরিমাপক। মানে ধরো আমি তোমার থেকে একটা মানে কোনো একটা সবজি নিলাম, তখন বললো কি ঠিক আছে তাহলে তুমি আমাকে একটা হাঙ্গরে কড়ি দাও, মানে সামথিং, হ্যাঁ একটা কড়ি দাও। তো এভাবে কড়ির মাধ্যমে কি করতো, একটা দ্রব্য তারা এভাবে বিনিময় করা শিখলো। তাহলে এভাবে আস্তে আস্তে দ্রব্যের বিনিময়, দ্রব্য প্রথা পরিবর্তনে আস্তে আস্তে মানে মুদ্রার ব্যবহারটা শুরু হয়। এটা হচ্ছে প্রত্যেকটা আসলে মানুষের তার চাহিদা থেকে, প্রয়োজন থেকে আস্তে আস্তে যখন মানুষের গণ্ডিটাও বেড়ে যাচ্ছে, অর্থনৈতিক কর্মকাণ্ড যখন আস্তে আস্তে মানুষের মধ্যে বিকাশ লাভ করা আরম্ভ করেছে, তখনই এভাবে মুদ্রার প্রয়োজনটাও আস্তে আস্তে অনেক বেশি বেড়ে গেছে। এখন আরেকটা জিনিস হচ্ছে, ধরো এই মুদ্রা, ঠিক আছে, নর্মালি খুব বেশি দিন আসলে আমরা যেগুলো একটু আগে উদাহরণ হিসেবে বলেছিলাম যে কড়ি, হাঙ্গরের দাঁত, হ্যাঁ এগুলো কিন্তু মুদ্রা হিসেবে আসলে খুব বেশি দিন স্থায়িত্ব লাভ করতে পারেনি। কারণ কেন? কারণ আসলে জনসংখ্যা যখন দ্রুত বেড়ে যাচ্ছে, তখন ধাতব পদার্থে যে এই যে কড়ি বা কয়েন যেগুলো আস্তে আস্তে সৃষ্টি হচ্ছিল, সোনা রূপার পাথরগুলো, হ্যাঁ, তো এগুলো আস্তে আস্তে কিন্তু সরবরাহের ঘাটতি দেখা দেয়। মানে এগুলো অ্যাভেলেবল তখন পাওয়াটা কষ্ট হয়ে যাচ্ছিল। আবার এসব শুধু তাই না, বরং এগুলো কিন্তু বহন করাটা খুব কষ্ট ছিল, কারণ এগুলো কিন্তু তোমার বহন করতে খুব ভার হয়ে যেত, ঠিক আছে, একটু ওজনদার হয়ে যেত। সব কড়ি, হাঙ্গরের দাঁত বহন করা কিন্তু ওজনদার হয়ে যেত। পরবর্তীতে এই আস্তে আস্তে এই মানুষের এই প্রবলেমটা যখন মানুষ আস্তে আস্তে ফেস করা আরম্ভ করলো, এই প্রবলেমটার পর থেকে মানুষ পরবর্তীতে দেখা গেল তারা কাগজি মুদ্রার প্রচলন শুরু করলো, ঠিক আছে। তো এই কাগজি মুদ্রা প্রচলনটা শুরু হয় 19শ শতাব্দীতে। বর্তমানে কাগজি মুদ্রার সাথে সাথে ধাতু মুদ্রার প্রচলন থাকলেও, এই যে আমরা যেগুলো দেখতে পাচ্ছি তোমার দেখো কয়েন আমাদের কিন্তু এখনো রয়ে গেছে, ঠিক না, কয়েনগুলো রয়ে গেছে, ধাতু মুদ্রা এগুলো রয়ে গেছে, এখনো রয়ে গেল। আস্তে আস্তে কিন্তু এই এই ধরনের মুদ্রাগুলোর ব্যবহারটা আস্তে আস্তে কমে আসছে, সীমিত হয়ে আসছে। বরং কাগজের সহজলভ্যতা, সহজে বহনযোগ্য হওয়ার কারণে বর্তমানে বিভিন্ন রকম নিরাপত্তা রয়েছে কাগজের ব্যবহারের মাধ্যমে, মানে কাগজি নোটগুলো, যার কারণে কাগজি মুদ্রা ব্যাপক প্রসার লাভ করেছে। দেখতে পাচ্ছ? তাহলে বোঝা যাচ্ছে একসময় মানুষ বার্টার সিস্টেম বা পণ্য বিনিময় প্রথা করতো। পরবর্তীতে মানুষের আস্তে আস্তে এই তোমার বিনিময়ের মাধ্যম ব্যবহার হয়েছে, যেমন বিভিন্ন ধরনের কড়ি, হাঙ্গরের দাঁত। এর পরবর্তীতে দেখা যাচ্ছে এগুলো যখন ব্যবহারে খুব সীমিত হয়ে আসছে, কারণ এগুলোর বহন করা খুব কষ্টসাধ্য ছিল, আবার দ্বিতীয়ত সরবরাহের ঘাটতি ছিল। পরবর্তীতে আস্তে আস্তে কাগজি মুদ্রার প্রচলন হয়। বর্তমানে ধাতব মুদ্রাও থাকলেও এগুলোর ব্যবহার এখন আস্তে আস্তে কমে আসছে। আমরা কিন্তু আসলে সাধারণত তোমরা নিজেরা দেখবা, তোমরা এখন কিন্তু কয়েনটা খুব একটা কাউকে দাও না, বরং টাকাটার প্রচলনটা শুরু হয়ে গেছে। এরপর দেখো আমরা একটু নেক্সট স্লাইডে চললাম যে মুদ্রা বা ঠিক আছে ইতিহাসটা দেখেছি। এখন আমরা একটু মুদ্রা সম্পর্কে আমরা একটু ডিটেলস দেখি। মুদ্রা বলতে আমরা বুঝি, মুদ্রা হচ্ছে একটি বিনিময়ের মাধ্যম যা সবার নিকট গ্রহণীয় বাহন হিসেবে কাজ করে। ঠিক আছে, আমরা কি কি বললাম? মুদ্রা হচ্ছে একটি বিনিময়ের মাধ্যম, পরিমাপক এবং সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে। তাহলে আমরা এই সংজ্ঞা থেকে, মুদ্রার এই সংজ্ঞা থেকে আমরা কি বুঝতে পারলাম? আমরা মুদ্রার এই সংজ্ঞা থেকে বুঝতে পারলাম মুদ্রা একটি বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে, অর্থাৎ যে কোনো লেনদেন করার জন্য মুদ্রা ব্যবহার করা যায়। যেমন একটি বই কিনতে তুমি টাকা ব্যবহার করো, এখানে টাকা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। মুদ্রার এটা সবচেয়ে প্রধান কাজ। তাহলে এটা তোমাদের কোয়েশ্চেন হিসেবে আসতে পারে যে বিনিময়ের মাধ্যম, মুদ্রার বিনিময়ের মাধ্যম বলতে তোমরা কি বুঝো? মুদ্রা কিভাবে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে? আর আরেকটা এভাবে প্রশ্ন তোমাদের জন্য আসতে পারে, সেটা হচ্ছে মুদ্রার সবচেয়ে প্রধান কাজ কোনটি? তাহলে মুদ্রার সবচেয়ে প্রধান কাজ হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করা। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পারছো? ইর্তিজা, অর্ক, তোমরা বুঝতে পারছো? ইয়েস মিস। অর্ক গুহ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমরা একটু দেখি তোমার মুদ্রার প্রথম, এটা হচ্ছে আমরা একটা মুদ্রার এটা একটা প্রথম বৈশিষ্ট্য আমরা বলতে পারি, ঠিক আছে, বিনিময়ের মাধ্যমটা হচ্ছে। এরপর আসো দেখি মুদ্রার এবার দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি। মুদ্রার দ্বিতীয় বৈশিষ্ট্যটা হচ্ছে এটা একটি সঞ্চয়ের ভান্ডার হিসেবে কাজ করে। ঠিক আছে, আমরা যে ব্যাখ্যাটা পড়েছি সেই ব্যাখ্যা থেকে আমরা দ্বিতীয় বৈশিষ্ট্যটা খুঁজে পাচ্ছি, সেটা হচ্ছে মুদ্রা হচ্ছে একটি সঞ্চয়ের ভান্ডার হিসেবে কাজ করে। অর্থাৎ তুমি যখন ভবিষ্যতের জন্য কোনো সঞ্চয় করতে চাও, তখন টাকার মাধ্যমে এই সঞ্চয় করতে পারো। টাকার অস্তিত্ব না থাকলে তোমার সঞ্চয়ের কাজটি খুব কষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? মুদ্রা কি মনে হয় না একটা সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে? তুমি চাইলে সঞ্চয় করো, কি সঞ্চয় করো? তুমি কি খাবার দাবার সঞ্চয় করে রাখো? না,
তুমি ভবিষ্যতের জন্য কিন্তু মুদ্রাকেই তুমি সঞ্চয়ের ভান্ডার হিসেবে রাখো তোমার বিপদ আপদে লাগার জন্য। এই জন্য মুদ্রার একটি বৈশিষ্ট্য হচ্ছে এটি সঞ্চয়ের ভান্ডার হিসেবেও কাজ করে। থার্ডটা দেখো, যে মুদ্রার বৈশিষ্ট্যটা আমরা খুঁজে পাই সেটা হচ্ছে মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে। মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে তার মানে কি? তার মানে হচ্ছে তুমি দোকানে গেছো, একটা সবজি কিনবে, এটা কত টাকা, এটা এটা পরিমাণ কতটুকু, দোকানদার বললো এটা 1 কেজি। আচ্ছা, তাহলে আমাকে 1 কেজি পরিমাণ সবজি আমাকে দিবেন। তাহলে সেই ক্ষেত্রে এটা কত টাকা, 1 কেজি মূল্য হচ্ছে 40 টাকা। তার মানে কি? তাহলে এটাই হচ্ছে মূল্যের পরিমাপক। তার মানে হচ্ছে এই 1 কেজি পরিমাণ সবজির দাম তুমি মাত্র 40 টাকা করে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে মূল্যের পরিমাপ। তাহলে যে কোনো অর্থনৈতিক পণ্য বা সেবার মূল্য কত এটা নির্ধারণ করার জন্য টাকা একটি ভূমিকা রাখে। টাকার অস্তিত্ব আছে বলেই আমরা খুব সহজে একজন শ্রমিকের দৈনিক মজুরি 100 টাকা নির্ধারণ করতে পারি। আবার একটা বইয়ের মূল্য 200 টাকা আমরা নির্ধারণ করতে পারি। আবার 1 কেজি চালের মূল্য আমরা 25 টাকা করে নির্ধারণ করতে পারি। এতে করে অর্থনৈতিক ক্রিয়াকলাপ অনেক সহজ হয়ে যায়। তাহলে আমরা 3টা বৈশিষ্ট্য পড়েছি, ঠিক আছে? বুঝতে পারছো তো সবাই 3টা বৈশিষ্ট্য কি কি পড়েছি আমরা? আচ্ছা, তাহলে প্রথমটা পড়েছি কি? প্রথমটা পড়েছি হচ্ছে একটি বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। দ্বিতীয়টা পড়েছি সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করে। আর তৃতীয় বৈশিষ্ট্যটা পড়েছি মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে। তাহলে এটা হচ্ছে মুদ্রার 3টি বৈশিষ্ট্য। মনে রাখবে, আমি এখানের মধ্যে কিন্তু অনেক কিছু পড়িয়ে ফেলেছি। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। এই অধ্যায়টা ছোট, বাট ইটস টু ইম্পর্টেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে এবং সৃজনশীল তোমরা এখান থেকে পাবে। তাহলে এখানে আমরা প্রথমে বলেছি মুদ্রা কাকে বলে এবং মুদ্রার 3টি বৈশিষ্ট্য। জাস্ট এটা সংজ্ঞা থেকে আমরা এই বৈশিষ্ট্যগুলোকে খুঁজে নিয়েছি। আচ্ছা, এরপর আসো আমাদের লাস্ট যে টপিকটা, সেটা হচ্ছে মুদ্রা এবং ব্যাংকের সম্পর্ক। মুদ্রার সাথে কি ব্যাংকের সম্পর্ক আছে? আছে নাকি বলো তো? অবশ্যই মুদ্রার সাথে ব্যাংকের সম্পর্ক আছে। Yes, miss. মুদ্রা এসেছে বলে, মুদ্রা সৃষ্টি হয়েছে বলেই, মুদ্রা এসেছে বলেই কিন্তু আসলে ব্যাংক সৃষ্টি হয়েছে, ঠিক কিনা? তাহলে ব্যাংকে মানুষ কিসের জন্য যায়? ব্যাংক কিসের জন্য গঠিত হয়েছে? ব্যাংক গঠিত হয়েছে সেটাই তো, না ঠিক না? তুমি ওখানে টাকা লেনদেন করবা, টাকা তোমার উঠাবা, তুমি টাকা জমা দিবা, সেই টাকা তুমি লোন নিবা, সেই টাকা তুমি তোমার অ্যাকাউন্টে তুমি জমা করবে, বৃদ্ধি পাবে, ওখানে তুমি ইনভেস্ট করবা। তাহলে প্রত্যেকটা মুদ্রার, ব্যাংকের প্রত্যেকটা কাজের সাথে তো মুদ্রার রিলেশন আছে। তো সুতরাং অবশ্যই মুদ্রা এবং ব্যাংকের একটি সম্পর্ক রয়েছে। সভ্যতার বিকাশের সাথে সাথে মানুষের সামাজিক বন্ধন এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পায়, যার ফলে মানুষের মধ্যে লেনদেন এবং বিনিময়ের কর্মকাণ্ড বৃদ্ধি পায়। মুদ্রা প্রচলন পরপরই ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয়। এই মুদ্রাটা যখন সৃষ্টি হয়েছে এরপরে কিন্তু আসলে ব্যাংক ব্যবস্থার প্রয়োজনীয়তা দেখা দেয়, যার জন্য মুদ্রাকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়। ইটস ভেরি ইম্পর্টেন্ট লাইন। সবাই একটু বইয়ে তোমরা এই লাইনটাকে একটু আন্ডারলাইন করবে। আমি একটু বলে দিচ্ছি, 85 পেজে আছে, দেখো এই লাইনটা সবাই একটু আন্ডারলাইন করো। মুদ্রাকে ব্যাংক ব্যবস্থার জননী বলা হয়। কিসের জন্য সেটা তোমরা নিশ্চয়ই নিজেরা ব্যাখ্যা করে বলতে পারবে। মুদ্রাকে ব্যাংক ব্যবস্থার জননী, জননী মানে জানি আমরা কাকে বলা হয়, জননী মানে মাকে বলা হয়। মুদ্রাকে ব্যাংক ব্যবস্থার জননী, তার মানে ব্যাংকের বলা যায় মা, মা হিসেব করছে আর কি। মানে এটা এত গুরুত্বটা বোঝানোর জন্য, এটাকে বোঝাচ্ছে যে মুদ্রাটা খুব ইম্পর্টেন্ট ব্যাংক সৃষ্টি হওয়ার জন্য। তাহলে ব্যাংক ব্যবস্থার বিবর্তনের সাথে সাথে প্রায় আজ থেকে মুদ্রাকেই তার ব্যবসার প্রধান উপাদান হিসেবে ব্যবহার করে আসছে। তাহলে ব্যাংকের প্রধান উপাদান হচ্ছে কি? মুদ্রা। ঠিক আছে, ব্যাংকের প্রধান উপাদান হচ্ছে মুদ্রা। তাহলে আমরা বুঝতে পারছি ব্যাংকের সাথে মুদ্রার আসলে খুব গভীর সম্পর্ক রয়েছে। মানুষের কাছে থাকা প্রয়োজনের যে অতিরিক্ত অর্থ তার সঞ্চয় হিসেবে সংগ্রহের মাধ্যমে ব্যাংক তার আমানত সৃষ্টি করে, যার বিনিময়ে সঞ্চয়কারী একটি নির্দিষ্ট সুদ বা মুনাফা পেয়ে থাকে। এই যে তুমি চাইলে তুমি ব্যাংকে টাকা জমা দিচ্ছ, তারপরে এই তোমার জমা টাকার উপর ব্যাংক একটি নির্দিষ্ট পরিমাণ ইন্টারেস্ট তোমাকে দিয়ে থাকে। এই আমে ব্যাংক তার ব্যবসায়িক মুনাফা লাভ করে থাকে। এটার মানে হচ্ছে অনেকে ঋণ নেয়, ঠিক না? ব্যাংক থেকে অনেকে ঋণ নিচ্ছে। ঋণ নেওয়ার কারণে যারা ঋণ গ্রহীতা তাদের থেকে কিন্তু আবার অতিরিক্ত তোমার ইন্টারেস্ট কেটে রাখে। তাহলে এভাবে ব্যাংক যে ঋণদাতাদের থেকে যে ইন্টারেস্ট রেটটা কেটে রাখে, এটা কিন্তু তাদের জন্য একটি মুনাফার একটি অংশ বা মুনাফার একটি সোর্স বলা যায়। মুদ্রা ছাড়া ব্যাংক যেভাবে চলতে পারে না, তেমনি ব্যাংক ছাড়া মুদ্রার ব্যবহারও অনেক সীমিত। ঠিক আছে, মুদ্রা ছাড়া যেমন ব্যাংক চলতে পারে না, তেমনি ব্যাংক ছাড়াও কিন্তু মুদ্রার ব্যবহার খুব সীমিত, খুব কম। বুঝতে পেরেছো কি বলছি? সবাইকে বোঝা গেছে টপিক গুলো? Yes, miss. আচ্ছা, তাহলে Yes, miss. আমরা আজকে
আচ্ছা, তাহলে আজকে আমরা আসলে কি কি বুঝলাম? আমরা আসলে অনেক কিছু আজকে বুঝতে পেরেছি। যে প্রথমে জানলাম আমরা মুদ্রার ইতিহাস সম্পর্কে। মুদ্রা আগে একসময় কি ছিল, বাটার সিস্টেম ছিল। মুদ্রার ইতিহাস সম্পর্কে জানলাম। তারপরে জানলাম আস্তে আস্তে মুদ্রা বলতে আমরা কি বুঝি। তারপর মুদ্রার তিনটি বৈশিষ্ট্য খুঁজে পেয়েছি আমরা। এবং সবার শেষে আমরা জানলাম মুদ্রার সাথে ব্যাংকের কি একটি সম্পর্ক। ঠিক আছে, আমাকে একটু তাহলে রেসপন্স করো যে দেখো কারো কোনো আজকে এই ব্যাপারে মানে এই টপিক রিলেটেড তোমাদের যদি আর কোনো কিছু সমস্যা থাকে আমার সাথে একটু শেয়ার করতে পারো। ইর্তিজা, তুমি আমাকে বলতে পারো যদি তোমার কোনো কোয়েশ্চেন থাকে, বা আমি তাহলে তোমাকে ছোট দু একটি কোয়েশ্চেন করছি। তোমরা আসলে বুঝতে পেরেছো কিনা সেটা একটু বোঝার জন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে একটু বলো বার্টার সিস্টেমটা কি বলেছি, বার্টার সিস্টেমটা কি? ইর্তিজা, আমাকে একটু বলো বার্টার সিস্টেম বলতে আমরা কি বুঝি? কোনো কিছু বিনিময় বিনিময় করা, হ্যাঁ, কোনো কিছু বিনিময় করা এক সময়। কিছুর বদলে কিছু বিনিময়। হ্যাঁ, এক সময় মানুষ কি করতো, পণ্য বিনিময় করতো। এই করতো। হ্যাঁ, এই দ্রব্যের বিনিময় দ্রব্য বা পণ্যের বিনিময় পণ্য, এই প্রথাটির নামই হচ্ছে বিনিময় প্রথা বা বাটার বিনিময় প্রথা সিস্টেম। সিস্টেম। আচ্ছা, হ্যাঁ, এখন বলো এক সময় মানুষ তোমার মুদ্রা হিসেবে কি কি ব্যবহার করতো? অর্ক, এবার তুমি বলো, অর্ক তুমি বলো এক সময় মানুষ তোমার মুদ্রা হিসেবে কি কি ব্যবহার করতো? ম্যাম, তামা, পাথর, ঝিনুক, তামাক, রূপা, সোনা। হ্যাঁ হ্যাঁ, এগুলো পাথর, ঝিনুক, তামা, রূপা, সোনা এগুলো ব্যবহার করতো। হাতির দাঁত ছিল। তারপরে তারপর হাঙ্গরেরও এরকম দাঁত ইউজ হতো, ঠিক আছে, এক সময় তোমার মুদ্রার ব্যবহারের জন্য, সরি মানে মুদ্রা হিসেবে আর কি। আচ্ছা, পরবর্তীতে পরবর্তীতে তোমার কাগজি মুদ্রার কিন্তু প্রচলন শুরু হয়, ঠিক না? এটা কত শতাব্দীতে শুরু হয় কাগজি মুদ্রা প্রচলন? দেখো 84 পেজে আছে। তোমরা একটু লাইনগুলোকে একটু দাগিয়ে নিবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? 84 পেজে আছে যে 19 শতাব্দীতে কিন্তু একসময় কি হয়, কাগজি মুদ্রার প্রচলন শুরু হয়। আচ্ছা, আহ আহ, মুদ্রার আমরা তিনটা বৈশিষ্ট্য পেয়েছি, ঠিক না? একটা হচ্ছে কি কি, একটা হচ্ছে কি, যে কোনো একটা বলো। মুদ্রার আমরা তিনটি বৈশিষ্ট্য পেয়েছি, একটা হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ বিনিময়, করে। ইয়েস, আর একটা সঞ্চয়ের ভান্ডার হিসেবে কাজ করে। সঞ্চয়ের ভান্ডার হিসেবে কাজ করে। আরেকটা আরেকটা পেয়েছি আমরা কি, মূল্যের, মূল্যের পরিমাপ ইয়েস পরিমাপক হিসেবে রাইট, কাজ করে। মূল্যের পরিমাপক হিসেবে মূল্যের পরিমাপ কাজ নির্ধারণ করে। করে। হ্যাঁ, তাহলে এটাই তোমরা মনে রাখবে, এখানে একটা দরকারি জিনিস, সেটা হচ্ছে মুদ্রা কাকে বলে। এটাও বলতে গেলে সংজ্ঞার মতোই, এবং বৈশিষ্ট্য বললেও এই সংজ্ঞা থেকে তোমরা এই তিনটে বৈশিষ্ট্য তোমরা পাবে। সৃজনশীল প্রশ্নে এগুলো আসে, ঠিক আছে? তাহলে মোটামুটি তোমরা আজকে মানে ভালো বুঝতে পেরেছো। এখন বলো, আর কারো কোনো বুঝতে বা কারো কোনো তোমাদের কোশ্চেন আছে এই টপিক রিলেটেড আজকে? আশা করছি তাহলে তোমাদের আর এই টপিক রিলেটেড কোনো কোশ্চেন নেই, সবাই ভালো মতো বুঝতে পেরেছো।